আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীর বাইরে চাকরি নিয়ে কর্মস্থলে না থাকলে সরকারি চিকিৎসক ও শিক্ষকদের বরখাস্তের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচন বাতিলের দাবি বিএনপির। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি আওয়ামী লীগের। নির্বাচনে সহিংসতা ও গুমের ঘটনায় উদ্বেগ ব্রিটিশ মন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের আশ্বাস শিক্ষামন্ত্রী। বোর্ডের হস্তক্ষেপ, দলে ঘন ঘন পরিবর্তন, পারফরমেন্সের ভিত্তিতে দল গঠন না করাতে বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ, মন্তব্য ক্রিকেট প্রেমীদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর বাইরে চাকরি নিয়ে কর্মস্থলে না থাকলে সরকারি চিকিৎসক ও শিক্ষকদের বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ হুঁশিয়ারি দেন। এমনকি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন সংসদকে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আবুল মুহিত। বুধবার বিকেল 5:15টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। শুরুতেই প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন করেছে সরকার। তিনি আশা করেন সেই কমিশনের সুপারিশ পাওয়া গেলে আগামী বছরই নতুন বেতন স্কেল ঘোষণা হতে পারে। প্রধানমন্ত্রী এ সময় বলেন, সরকার নিযুক্ত শিক্ষক ও চিকিৎসকরা গ্রামের কর্মস্থলে থাকছেন না। যে কোনোভাবে হোক তারা একবার চাকরি নেওয়ার জন্য যায়, কিন্তু এরপর আবার চলে আসে। এক্ষেত্রে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যারা এভাবে চাকরি নিয়ে তার কর্মস্থানে না থেকে চলে আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কারণ তাদের চাকরি করার কোনো দরকার নেই। মানুষের সেবা দেওয়ার জন্য এটা করা হয়েছে। আর শিক্ষকদের বেলায় এটা প্রযোজ্য যে যতক্ষণ বেসরকারি খাতে থাকে ততক্ষণ ঠিকই চাকরি করে, যেই সরকারি হয়ে যায় তখন রাজধানীতে চলে আসার প্রবণতা বা শহরে না থাকলে মানে ইজ্জত থাকেনি এরকম একটা ভাব দেখায়। তো এই বিষয়গুলো আমরা এখন দেখছি এবং যেখানে যেখানে চিকিৎসকের অভাব সেখানে আমরা চিকিৎসকের ব্যবস্থা করে দিচ্ছি এবং যারা মানে চাকরি পেয়ে তার কর্মস্থলে থাকবে না তাদের চাকরি থেকে বিদায় দিয়ে নতুন নিয়োগ যাতে দেওয়া হয় সে ব্যবস্থা আমরা করব। সংসদে দেয়া আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের সীমা বাড়ালে যারা চাকরি করবে তাদের জন্য খুব একটা সুবিধা হবে না। 32 বা 35 করলে এটা তো সেই বলতে গেলে তখন তো আর মানে কি বলবো ছাত্র বয়স থাকে না, তখন তো বয়সটা প্রায় মধ্য বয়সের কাছাকাছি চলে আসে। তো এই বিরুদ্ধে মানে এই বয়সে যে চাকরি করা, তখন এই চাকরি করার মন মানসিকতাই বা থাকবে কিনা সেটাও প্রশ্ন। কাজে বরং আমি বলবো যে যারা সরকারি চাকরি করতে চায় তাদের পড়াশোনার জন্য আরও মনোযোগী হয়ে ঠিক সময় মতো যেন পাশ করে, বরং পাশ করার পরেও 3-4 বছর কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ 30 বছর, এটা কিন্তু কম সময় না। বেকার যুবকদের প্রশিক্ষণ ও দক্ষ করে তুলতে সরকার প্রতিটি উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের কথাও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে নির্বাচন কমিশনের ইশারায় উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জনগণ ভোট দিতে না পারায় উপজেলা নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন তারা। সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা, জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। সহিংস উপজেলা নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে শুধু সহিংসতা নয়, সরকার, নির্বাচন কমিশন আর আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত চেষ্টায় ভোট ডাকাতি হয়েছে। জনগণকে ভোট বঞ্চিত করায় অবৈধ সরকারের অবৈধ নির্বাচন বাতিলের দাবি জানান তিনি। ভোট ডাকাতি হয়েছে নির্বাচন কমিশনের ইশারায়, ভোট ডাকাতি হয়েছে সরকারের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে। উপজেলা নির্বাচনে যেহেতু জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, ভোট দিতে পারে নাই, সেই জন্য এইটাকে নির্বাচন বলা যায় না। এই নির্বাচন বাতিল হোক।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার জোর করে 5 বছর ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ভোট কারচুপিতে সহযোগিতা আর অসাংবিধানিক বক্তব্য দেয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানান তিনি। কমিশনের কথা বলা, he has directly violated the constitution. নির্বাচনের নামে প্রহসন করে সমস্ত ভোট পত্রিকা দেহাল করা হলো। এই কারণে এই নির্বাচন কমিশনদেরকে রিমুভ করার জন্য, ইনকোয়ারি করার জন্য অনতি বিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার আমি দাবি জানাচ্ছি। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণের আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশকে কলুষিত করতে বিএনপি নেতারা উপজেলা নির্বাচন নিয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিএনপি নেতৃবৃন্দ এই ধরনের হুমকি প্রদান করে তাদের নেতাকর্মীদের আকৃষ্ট করতে চায়, উজ্জীবিত করতে চায়, আশ্বস্ত করতে চায় যে দুর্নীতি ও লুণ্ঠনের স্বর্গরাজ্য তারা অচিরেই ফিরে পাবে। কিন্তু বাংলাদেশের জনগণ বিএনপি জামাতিদের দুঃশাসনের রাজত্বে আর কোনো দিনই ফিরে যাবে না। নাকে খত দিয়ে তারা আবার বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসবে, ভবিষ্যতই তার সাক্ষ্য দেবে। উপজেলা নির্বাচনে সহিংসতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। এছাড়া উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ ঠিক হয়নি বলেও মনে করেন ডানকান। ঢাকায় ব্রিটিশ হাই কমিশন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার এসব কথা বলেন তিনি। ব্রিটিশ এই মন্ত্রী জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আইনানুসারেই ব্রিটেনে অবস্থান করছেন। তারেক রহমানের বিষয়ে রাজনৈতিক কোনো বিষয় প্রভাব রাখবে না বলেও জানান তিনি। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না পাঠানোর বিষয়ে ব্রিটেনের সরকার নয়, আইনি সিদ্ধান্ত দেবে বলেও জানান অ্যালান ডানকান। তিনি জানান, 5 জানুয়ারি নির্বাচন বৈধ হলেও বড় একটি দলের অংশ না নেয়া এবং বেশিরভাগ আসনে নির্বাচন না হওয়ায় তা ছিল অস্বাভাবিক। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সব রাজনৈতিক দলকে একসাথে বসার আহ্বান জানান তিনি। কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়ী করেছে নির্বাচন কমিশন। এর সমালোচনা করে বিশ্লেষকরা বলেছেন, গণমাধ্যমে অনিয়ম দৃশ্যমান হওয়ার পরেও কমিশন কোনো ব্যবস্থা না নিয়ে নিজেদেরকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। তারপরেও সংবিধানে কমিশনের যে ক্ষমতা দেয়া রয়েছে তাতে করে নির্বাচনের পরেও ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও মনে করেন তারা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। নির্বাচন কর্মকর্তা সিলটা থাকবে না? আমার দেখেন আছে সিলে, যে না এটা নাই, এগুলোতে আছে, পরে এগুলাতে নাই। এগুলোতে নাই কেন? এগুলাতে নাই, এগুলো আমার কাছ থেকে নিয়ে গেছে। কারা নিছে? এখানকার লোকজন নিয়ে গেছে। 15 মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আহসানুল্লাহ বিদ্যালয় ভোটকেন্দ্রের অবস্থা ছিল এমনই। ফেনীর দাগনভূঞার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চিত্র এটি। সিলমারার মহোৎসব দেখা যায় কেন্দ্রটিতে। প্রথম ও দ্বিতীয় ধাপে কারচুপি তুলনামূলক কম হলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচনে এমন কেন্দ্র দখল, ভোট ডাকাতি ও সহিংসতা ছিল ব্যাপক আলোচিত। তাদের দায়িত্ব ছিল এবারে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনের পরেও তারা ফলাফল স্থগিত করতে পারত, ফলাফল বাতিল করতে পারত, গ্যাজেট করা বন্ধ করতে পারত, কিন্তু কিছুই করে নাই। সহিংসতাপূর্ণ নির্বাচনে নির্বাচন কমিশনের মহাসন্তুষ্টি থাকলেও মঙ্গলবার কমিশনার শাহনেওয়াজের মুখে ভিন্ন কথা। খুব সুষ্ঠু হয়েছে অথবা খুব যে আমরা এটাকে স্যাটিসফাইড হয়েছে এটা বলা যাবে না। তবে যে সকল জায়গায় অনিয়ম হয়েছে আমরা পত্রপত্রিকায় দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, আমরা এইগুলো তার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের যে অফিসার তাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য বলেছি। অথচ এরই মধ্যে সহিংসতাপূর্ণ তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনের গ্যাজেটও প্রস্তুত। অনিয়মের মাধ্যমে এই নির্বাচিতদের বিরুদ্ধে এখন কতটুকু ব্যবস্থা নিতে পারবে কমিশন? তাদেরকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, তাদেরকে ইনহারেন্ট পাওয়ার দেওয়া হয়েছে। অতএব আমি মনে করি তারা এখনও করতে পারে, যে আইনে যদি সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতা তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা পদক্ষেপ নিয়ে সেই সীমাবদ্ধতা দূর করতে পারে। সেই ক্ষমতা তাদেরকে দিয়েছে আদালত, সেই ক্ষমতা আমাদের সংবিধানে 119 দিয়েছে।
এই বিশ্লেষকের মতে এমন সহিংসতা ও জালিয়াতিপূর্ণ নির্বাচন যদি বৈধতা পায় তাহলে ইতিহাসের কাছে চরম নিন্দনীয় হয়ে থাকবে বর্তমান কমিশন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর 11,41,000 পরীক্ষার্থী অংশ নেবে, যা গত বছরের চেয়ে প্রায় 1,30,000 বেশি। শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালুর ফলে গত কয়েক বছরে পরীক্ষার ফল ভালো হয়েছে। এবারও 25টি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। পরীক্ষা শেষ হবে 5 জুন। এরপর 1.5 মাসের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবার 2 মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান নুরুল ইসলাম নাহিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস ড্রাইভারের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান 2 পথচারী ও হাসপাতালে মারা যান আরও 2 জন। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে বাসের ড্রাইভার। জিয়া খানের রিপোর্ট। বিমানবন্দরের মূল সড়কের পশ্চিম পাশের এই ফুটপাতটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে মিরপুর থেকে আব্দুল্লাহপুরগামী যাত্রীবাহী বাস জাবালে নূর। এ সময় ফুটপাতের পাশে দাঁড়ানো একটি সিএনজি দুমড়ে মুচড়ে ফেলে বাসটি। এছাড়া ফুটপাত দিয়ে সেই সময় চলাচল করছিল শতাধিক মানুষ। খুব দ্রুত গতিতে এদিক থেকে এসে ডাইরেক্ট উপরে উঠে দিছে। সিএনজি ছিল, সিএনজি উপর দিয়ে উঠে গেছে আর কি। পরে বাস সরানোর পরে এখানে আমরা 2টো ডেড বডি পাই। বাসটি ফুটপাতের উপর ওঠার পর বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় 2 জন, আহত হয় কমপক্ষে 10 জন। গাড়ি গোটায় রেগাই উঠছে আর কোনো আমরা বাসে থাকা যাত্রীদের অভিযোগ, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা তখন বুঝতেছিলাম যে এখানে একটা প্রবলেম হচ্ছে, তো আমি সবাইকে চিৎকার করে বলছিলাম যে আপনারা গাড়িতে জোর করে শক্ত করে ধরে বসেন। তারপর লোকজন ধরে বসছে, যার কারণে গাড়িতে কেউ মারা যায়নি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে একটা মামলা হবে, এই গাড়ির ড্রাইভার বা গাড়ির বিরুদ্ধে মামলা হবে। মামলা এই যে যারা মারা গেছে তাদের লোকজন এখনো সম্পর্ক এসে পড়ে নেই, এরা আসলেই মামলা হবে। দুর্ঘটনার পর থেকে বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচার দাবিতে আগামী 12 মে মুখে কালো পতাকা বেঁধে সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। 26 মাস হতে চললেও আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত না হওয়ায় এর পেছনে সরকারের প্রভাবশালীরা জড়িত কিনা এমন প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতারা। আরিফুল হকের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর থেকেই এর বিচার চেয়ে আন্দোলন করে আসছে সাংবাদিক সমাজ। তারই ধারাবাহিকতায় বুধবার অনশন কর্মসূচি পালন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সেখানে প্রশ্ন তোলা হয় এই হত্যাকাণ্ডের বিচার করতে সরকারের আন্তরিকতা নিয়ে। কেন জানি মনে হয় সরকার পুরোটা, অথবা সরকারের কোনো বিশেষ মহল, অথবা সরকারের নাই কিন্তু প্রভাবশালী মহল, তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সাথে সম্পর্কিত। হত্যার বিচার না হওয়া পর্যন্ত সাগর রুনির কবর জিয়ারত না করার অঙ্গীকার করা মা সালেহা মনিরেরও প্রশ্ন, আর কত অপেক্ষা করতে হবে একটি বিচারের দাবিতে। এ পর্যন্ত আমি কখনো কোনোদিন প্রধানমন্ত্রীকে বলতে শুনিনি মেয়ে কেমন আছে। আমি দুঃখিত যে প্রধানমন্ত্রী প্রথমেই বললেন আমাকে বললেন আজ থেকে রুনি সাগরের সন্তান মেঘের দায়িত্ব আমার। কিসের মেঘের দায়িত্ব পালন করেছেন? সাগর রুনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা আসে কর্মসূচি থেকে। আগামী 12 মে সোমবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করব। ওই কর্মসূচি থেকে আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ সচিবালয় ঘেরাও, স্বরাষ্ট্রমন্ত্রী অফিস ঘেরাও, প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও মতো কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। পরে পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান সাগর সরোয়ারের মা সালেহা মনির। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপের পর টি-20 বিশ্বকাপেও ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছে বাংলাদেশ। মুশফিকদের এমন পারফরমেন্সে হতাশ দর্শকরা।
ক্রিকেট বিশ্লেষকরা হতাশা প্রকাশ করে চিহ্নিত করেছেন বাংলাদেশ দলের দুর্বলতা। মানিক মাহমুদের রিপোর্ট। ভালো খেলার আশা দেখিয়েও অস্ট্রেলিয়ার কাছে 7 উইকেট হেরে শেষ হয়েছে টাইগারদের টি-20 বিশ্বকাপ মিশন। ব্যর্থতার গ্লানিতে টানা 5 ম্যাচে হেরেছে মুশফিকরা। স্বাগতিক দলের এমন পারফরমেন্সে হতাশে ক্ষুব্ধ দর্শকদের অভিযোগের অন্ত নেই। বাংলাদেশের আত্মবিশ্বাসের ঘাটতি আর অধিনায়কত্বের দুর্বলতায় ফুটে উঠেছে তাদের কথায়। মাঠে যে হয়তো বা কোনো এক কারণে তাদের আত্মবিশ্বাসটা হয়তো কোনো সময় নিচে নেমে যায়। এবারের ম্যাচগুলোতে অধিনায়কত্বতে কিছুটা আমার মনে হয়েছে যে অধিনায়কত্বে কিছুটা ল্যাকিংস ছিল আর কি। কক্সবাজার ক্যাপ্টেন্সি থেকে বের হয়ে আসতে হবে, সামথিং স্পেশাল করতে হবে। এত অভিযোগের মাঝেও ভবিষ্যতে ভালো করা নিয়ে আশাবাদী দর্শকরা। এর থেকে ভালো খেললে আর ভালো হয়তো আর ভালো পারতো খেলতে। জয় পরাজয় সেটা খেলায় হবে, কেউ জিতবে কেউ হারবে, বাট আমরা চাই একটা ভালো লড়াই। তো যতটুকু চেষ্টা করছে বাংলাদেশ মোটামুটি সামনের দিকে আরো ভালো খেলবে, এটাই প্রত্যাশা। বিপিএল বিতর্ক জাতীয় লীগের অব্যবস্থাপনা সহ ঘরোয়া ক্রিকেট কাঠামো মানসম্মত না হয় বাংলাদেশের এমন দুর্দশা মনে করছেন ক্রিকেট বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী। বলেছেন, প্রত্যাশার চাপের সাথে দলে ঘন ঘন পরিবর্তন, বোর্ডের হস্তক্ষেপ দলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নির্বাচক, খেলোয়াড়, অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে যে একটা সমন্বিত একটা প্রয়াস, সেখান দেখেছি আমরা সবাই নিজের নিজের একটা বিচ্ছিন্ন অবস্থানে চলে গেছে, একে অপরের উপরে দোষারোপ করার চেষ্টা করেছে। এস্টাবলিশড খেলোয়াড় তার এই প্রত্যেক ম্যাচের পারফরমেন্স নিয়ে যদি অডিট থাকে, তাহলে দলীয় সাফল্যে সে যে অবদানটা রাখবে, দলীয় চিন্তা যে করবে, দলের প্রয়োজনে যে কোনো আত্মপ্রয়োগ করবে যেভাবে, সেটা হয়ে ওঠে না। পরিবর্তনটাই বড় জিনিস না, যারা আছে দলে তাদেরকে আস্থা দিতে হবে যে আমরা তোমাদের পাশে আছি। সব বাংলাদেশকে সাফল্যের ধারে এগিয়ে নিতে দলে কয়েকজন নির্ভরযোগ্য ক্রিকেটার তৈরির উপর গুরুত্ব দিয়েছেন তিনি। যে টিম যত বড়, যত ধারাবাহিকভাবে জয়ের মধ্যে আছে, তাদের কাছে একাধিক বেশি সংখ্যায় এই ধরনের প্লেয়ার আছে যারা এককভাবে ম্যাচ জিতিয়ে দিতে পারে। সেই ব্যাপারটাই কিন্তু আমাদের এখানে কম, আমাদের সেই সংখ্যা বাড়াতে হবে। এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের ব্যর্থতায় চুলচেরা বিশ্লেষণ করে বোর্ডকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপদেশ দিয়েছেন জালাল আহমেদ চৌধুরী। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ৮০,০০০ কোটি টাকা করার ঘোষণা অর্থমন্ত্রী। প্রতিশোধ অথবা পুনরাবৃত্তির ম্যাচ আজ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি গত আসরের 2 ফাইনালিস্ট শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বাজেটে সবার প্রত্যাশার চাপ পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, গত কয়েক বছরে বাজেটের আকার বৃদ্ধিতে সব মন্ত্রণালয়ের প্রত্যাশা অনেক বেড়েছে। চাহিদা বিবেচনায় আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ৮০,০০০ কোটি টাকা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। ২.৫ লক্ষ টাকার মতো হবে বাজেট। এডিপি হবে ৮০,০০০-এর একটু কম হবে। প্রত্যেকটি মিনিস্ট্রি, অলমোস্ট প্রত্যেকটি মিনিস্ট্রি ইজ আস্কিং ফর এডিশনাল অ্যালোকেশন বোথ আন্ডার উন্নয়ন এবং অনুন্নয়ন, দুইটাতেই চায়। তো এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণটাকে হাউ টু কন্টেইন ইট ইজ মাই বিগেস্ট প্রবলেম। সো সাকসেস হ্যাজ ইটস এনিমিজ অ্যান্ড প্রাইস, দিস ইজ ইট। যেহেতু ভালো হয়েছে, সুতরাং প্রত্যাশার বিস্ফোরণে এখন আমার জ্বালা, ভয়ঙ্কর জ্বালার মধ্যে আছি, যন্ত্রণার মধ্যে আছি। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মিশরে কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের বাইরে পরপর 3টি বিস্ফোরণে এক ব্রিগেডিয়ার জেনারেল সহ নিহত হয়েছে অন্তত 2 জন, আহত 7। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির বাইরে নিরাপত্তা বাহিনীর চৌকির কাছে ও একটি গাছের নিচে বোমাগুলো পেতে রাখা ছিল। প্রথম বিস্ফোরণটির ঘণ্টাখানেক পর আরও 2টি বিস্ফোরণ ঘটে। হামলার দায় স্বীকার করেনি কেউ। গত জুলাইয়ে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসলামপন্থী দল ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। এদিকে দেশটির গাজা সীমান্তবর্তী রাফা এলাকায় সেনাবাহিনীকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। এবার ক্লেমন খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে গত আসরের 2 ফাইনালিস্ট শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সামনে শিরোপা ধরে রাখার মিশন। অন্যদিকে লঙ্কানদের কাছে এই ম্যাচটি শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, গতবারের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ মিশনও। দু দলই স্বপ্ন দেখছে ফাইনালে খেলার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। মনির হোসেন খানের রিপোর্ট। ভারতের কাছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও ব্যক্তিগত পারফরমেন্সে টি-20 ফরম্যাটে লঙ্কান ব্যাটসম্যান ও বোলাররা অনেক এগিয়ে। দল হিসেবেও অনেক ব্যালেন্স। বিশেষ করে বাংলাদেশের কন্ডিশনে লঙ্কানরা পাচ্ছে বাড়তি সুবিধা। ক্যারিবিয়ান ব্যাটিং ঝড়ের জবাব দিতে লঙ্কার আছে ঘূর্ণিঝড়। গত ম্যাচে 5 উইকেট নিয়ে স্পিনে এখন দলের তুরুপের তাস রঙ্গনা হেরাত। আছেন লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস, সেনানায়কের মতো বিশ্বসেরা বোলার। একাদশ নির্বাচনে তাই মধুর সমস্যায় আছেন লঙ্কান কোচ। But we're very much looking forward to the game. This is where we want to be. You want to be involved in the big games. This is what players play for. Semi-finals, finals of World Cup competitions. And we're very excited about the game tomorrow. অন্যদিকে এন্টারটেইনিং ক্রিকেটের অন্যতম জনপ্রিয় দল ওয়েস্ট ইন্ডিজ। গেইল, ব্রাভো, সামিরা ব্যাট হাতে ঝড় তোলেন 22 গজে। মাঠের বাইরেও গ্যাং নামে মাতিয়ে রাখেন দর্শকদের। এই বিশ্বকাপকে কতটা উপভোগ করছে সামিরা তার প্রমাণ গত 2টি ম্যাচেই রেখেছে ক্যারিবীয় দল। আলাদা আলাদা দেশ নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এবারের স্লোগান এক দেশ এক লক্ষ্য, বিশ্বকাপ ধরে রাখো। Last World Cup, the mantra was one team, one goal, and the mission was to win the World Cup. This year is the same, one team, one goal, but the mission is to retain or defend the title. দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শ্রীলঙ্কা। 5 বারের সাক্ষাতে 4 বারই জয় তাদের। তবে আসল সময়ের জয়টি ক্যারিবীয়দেরই। গত আসরের ফাইনালের স্মৃতিতে এখনও খুব একটা ধুলো জমেনি। যেন কলম্বো ফিরে এলো ঢাকায়। গত আসরের 2 ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা এবার সেমিফাইনালের মুখোমুখি। লঙ্কানরা চায় প্রতিশোধ আর ক্যারিবীয়রা পুনরাবৃত্তি। তবে দর্শকদের চাওয়া উত্তেজনায় ভরা একটি ম্যাচ। মনির হোসেন খান, বাংলা ভিশন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজধানীর বাইরে চাকরি নিয়ে কর্মস্থলে না থাকলে সরকারি চিকিৎসক ও শিক্ষকদের বরখাস্তের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচন বাতিলের দাবি বিএনপির। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি আওয়ামী লীগের। নির্বাচনে সহিংসতা ও গুমের ঘটনায় উদ্বেগ ব্রিটিশ মন্ত্রীর। আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের আশ্বাস শিক্ষামন্ত্রীর। বোর্ডের হস্তক্ষেপ, দলে ঘন ঘন পরিবর্তন, পারফরমেন্সের ভিত্তিতে দল গঠন না করাতেই বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ, মন্তব্য ক্রিকেট প্রেমীদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক, এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।